বলা হয় মায়ের নীরবতা আসলে ঈশ্বরের ইশারা। কারণ যখন মা কথা বলা বন্ধ করে দেন, তখন কারোর না কারোর ভাগ্য বদলে যায়। তিনিও ছিলেন এমনই এক মা, যাকে তারই পুত্রবধূ বাড়ির কাজের লোক বানিয়ে দিয়েছিল। আর ছেলে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল। কিন্তু একদিন যখন সেই বাড়ির দেয়ালগুলো সব দেখলো, তখন এমন কিছু ঘটলো যে ছেলে পর্যন্ত কেঁপে উঠল, আর বৌমা মাটিতে লুটিয়ে পড়ল। বন্ধুরা, পুরো গল্পটি জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তবে তার আগে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে নিজের নাম ও নিজের শহরের নাম অবশ্যই লিখুন। লখনৌয়ের আলীগঞ্জ এলাকার একটি পরিবারের বাড়িতে আনন্দের আলো ছড়িয়ে পড়েছিল। গেটের ঝালরের মাঝে লেখা ছিল, আদিত্য কৃতিকার নতুন শুরু। সরলা দেবী হাসছিলেন। বহু বছর ধরে ছেলের বিয়ের অপেক্ষায় ছিলেন তিনি। আজ সেই দিন এসে গেছে। বাড়ির প্রতিটি কোণে ফুলের সুগন্ধ, আর সরলা দেবীর মুখে সেই শান্তির ছাপ, যা এক মা তখনই অনুভব করেন যখন তার ছেলে নিজের সংসার শুরু করে। নতুন বৌমা কৃতিকা সুন্দরী, আত্মবিশ্বাসী এবং শিক্ষিতা মেয়ে। তার চলাফেরা, তার কথা সবকিছুতেই আধুনিক শহুরে ছাপ। প্রথমবার বাড়িতে পা রাখতেই সরলা দেবী তার কপালে হালকা করে তিলক এঁকে বললেন, মা, আজ থেকে এই বাড়ি তোমার। যেমন ইচ্ছে তেমন করে সামলাবে। কৃতিকা হাসল। ধন্যবাদ মা। সন্ধ্যায় বিয়ের সব রীতি শেষ হলো। অতিথিরা চলে গেলেন। বাড়িতে রইল শুধু আদিত্য, তার মা সরলা দেবী এবং বৌমা কৃতিকা। শ্বশুর বিজয় দাস নিজের গ্রাম রায়বেরেলিতে ফিরে গিয়েছিলেন। তিনি শুধু বলে গিয়েছিলেন, শহরের জীবন আমার ভারী লাগে। সরলা দেবী চেয়েছিলেন কৃতিকার সঙ্গে কয়েকদিন থাকবেন, তাকে সংসারের নিয়ম শেখাবেন। কিন্তু কৃতিকার মার ভাবনা ছিল আলাদা। পরের দিন সকালে কৃতিকা তার মাকে ভিডিও কল করলো। মা, এখানে সব ঠিক আছে, কিন্তু শাশুড়ি মা সবকিছুতেই হস্তক্ষেপ করেন। বলেন, এভাবে রান্না করো, ওভাবে বাসন রাখো। আমার তো যেন বাধা মনে হয়। কৃতিকার মা হেসে বললেন, মা, শাশুড়ির সঙ্গে সরাসরি ঝামেলায় যেও না। প্রথম দুদিন সেবা করো, তারপর তাকেই আঙ্গুলে নাচাবে। আর মনে রেখো, পুরুষেরা ঠিক সেটাই দেখে যা নারী দেখাতে চায়। শুধু বৌমার অভিনয় করো, আর বাড়ির রানী হয়ে যাও। কৃতিকা খিলখিলিয়ে হেসে উঠল। আপনি তো জিনিয়াস মা। ঠিক আছে, দেখুন আমি কিভাবে নিজের জাদু দেখাই। সেই দুপুরে সরলা দেবী রান্নাঘরে ছিলেন। তিনি দেখলেন কৃতিকা সোফায় বসে মোবাইলে ইনস্টাগ্রাম স্ক্রোল করছে। তিনি মৃদু স্বরে বললেন, মা, রান্না শিখে নাও, খাবারের স্বাদ হাতে আসে। কৃতিকা হেসে বলল, মা, আমি তো অফিসে যোগ দিতে যাচ্ছি, এত সময় পাবো না। আপনি তো আছেন, আপনার হাতের রান্না সবারই পছন্দ। সরলা দেবী কিছু বললেন না, শুধু মৃদু হাসলেন, কারণ তার মনে তখনও বৌমার জন্য মায়ের মতোই স্নেহ ছিল। সন্ধ্যায় আদিত্য অফিস থেকে ফিরল। টেবিলে গরম খাবার সাজানো। সে খুশি হয়ে বলল, ওয়াও কৃতিকা, এত ভালো রান্না করেছ। কৃতিকা বলল, মা একটু সাহায্য করেছেন, বাকিটা আমি সামলেছি। সরলা দেবী শুধু বললেন, হ্যাঁ বাবা, আমি একটু হাত লাগিয়েছিলাম। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সরলা দেবী নিজের ঘরে একা বসেছিলেন। গ্রামের পথে ফেরার সময় স্বামী বিজয়বাবু যে চিঠি লিখে গিয়েছিলেন তা হাতে তুলে নিলেন। তাতে লেখা ছিল, সরলা বৌমাকে মেয়ে করে নিলে এই বাড়ির নিজেই স্বর্গ হয়ে যাবে। তার চোখ ভিজে উঠল। আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন, হে ভগবান, শুধু এতটুকু করুন যেন এই মেয়েটি সত্যিই আমার মেয়ে হয়ে ওঠে। কিন্তু তিনি জানতেন না, কয়েক সপ্তাহের মধ্যেই সেই মেয়ে তাকেই বাড়ির কাজের লোক বানিয়ে দেবে। বিয়ের কয়েকদিন পর লখনৌয়ের সেই বাড়িতে যেন নতুন রং লেগেছিল। দেয়ালে আদিত্য আর কৃতিকার হাসি মুখের ছবি, বারান্দায় লেবু গাছের গন্ধ, ভেতরে রান্নাঘর থেকে আসা চায়ের সুবাস, সবকিছু সুন্দর লাগছিল। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে নীরব এক খেলা শুরু হয়ে গিয়েছিল। কৃতিকা ভোরে উঠে 2 কাপ চা বানাতো, একটা নিজের জন্য, একটা শাশুড়ির জন্য। হাসি মুখে বলতো, মা, আজ আমি নিজেই বানিয়েছি, কেমন হয়েছে বলুন তো। সরলা দেবী খুশি হয়ে বলতেন, খুব ভালো হয়েছে মা, একদিন তো আমার থেকেও ভালো বানাবে। কিন্তু রাতে কৃতিকা মাকে ফোন করে বলতো, মা, আপনার ট্রিক কাজ করছে,
শাশুড়ি মা এখন আমার কথায় চলছে, ধীরে ধীরে পুরো বাড়িটা নিজের হাতে নিয়ে নেব। কৃতিকার মা হেসে বলতেন, সাব্বাস, শুরুতে ভালোবাসা দেখাও, পরে নিজের রাজত্ব চালাও। এরই মধ্যে আদিত্য অফিসে নতুন প্রজেক্ট পেল। সকালে তাড়াতাড়ি বেরোনো, রাতে দেরিতে ফেরা। কৃতিকা বলল, আদিত্য, আমার সকালে ওঠা কষ্টকর, মাকে বলো না টিফিন বানিয়ে দিতে। আদিত্য বলল, মাকে কষ্ট কেন দেবে, তুমি চেষ্টা করো, আমিও সাহায্য করব। কৃতিকা মৃদু হেসে বলল, ঠিক আছে, দেখি। পরের দিন সকালে আদিত্য বেরোবার সময় রান্নাঘরে সরলা দেবী টিফিন তৈরি করছিলেন। কৃতিকা ঘরে শুয়ে মোবাইলে রিল দেখছিল। সরলা দেবী কিছু বললেন না, শুধু ছেলের জন্য খাবার বানিয়ে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। ধন্যবাদ মা, আদিত্য বলল। ঘর থেকে কৃতিকার আধঘুমন্ত কণ্ঠ ভেসে এলো, বাই হানি। সরলা দেবীর ঠোঁটে হাসি ছিল, কিন্তু চোখে হালকা কষ্টের ছায়া নেমে এসেছিল। একদিন প্রতিবেশী নীলিমা দেবী এলেন। তিনি দেখলেন সরলা দেবী রান্নাঘরে ব্যস্ত, আর কৃতিকা সোফায় বসে কফি খাচ্ছে। নীলিমা বললেন, বৌদি, আপনি এখনো সব কাজ নিজেই করেন? সরলা দেবী হেসে বললেন, নতুন বউ তো, সময় লাগবে, শিখে যাবে। নীলিমা বললেন, কখনো কখনো অতিরিক্ত ভালো হওয়াই নিজের জন্য শাস্তি হয়ে যায়। সরলা দেবী শান্ত গলায় বললেন, আমি তো মা, ছেলের সুখের জন্য সব করতে পারি। রাতে তিনি পুরনো ডায়েরি খুললেন, তাতে লেখা, আমি ঠিক করেছি, বৌমাকে কখনো শাশুড়ি হিসেবে নয়, মেয়ে হিসেবে দেখব। পাতা উল্টোতেই আদিত্যের ছোটবেলার একটা ছবি পেলেন। ছবিটা বুকে জড়িয়ে বললেন, যে ছেলের জন্য এই বাড়ি বানিয়েছিলাম, আজ তার বাড়িতেই আমি পর হয়ে যাচ্ছি। পরের দিন কৃতিকা তার বান্ধবীদের ডেকেছিল। সবাই আধুনিক, হাসিখুশি মেয়েরা। কৃতিকা বলল, মা, চা আর সামোসা বানিয়ে দিন না, আমার ফ্রেন্ডরা এসেছে। সরলা দেবী হাসি মুখে বললেন, অবশ্যই মা। 1 ঘন্টা রান্নাঘরে পরিশ্রম করলেন। সামোসা এলে এক বান্ধবী বলল, আরে কৃতিকা, তুই তো বেশ মজা করছিস, শাশুড়ি তো সব কাজ করে দেয়। সবাই হেসে উঠল। কৃতিকাও হেসে বলল, হ্যাঁ রে, মায়ের কাজ করতে খুব ভালো লাগে। সরলা দেবী সব শুনলেন, কিন্তু চুপ রইলেন। ভেতরে কিছু একটা ভেঙে গেল, তবু মুখে কোনো শব্দ এলো না। সন্ধ্যায় আদিত্য ফিরল, বলল, মা, 1 কাপ চা দেবে? কৃতিকা বলল, মা বানাচ্ছেন। সরলা দেবী বললেন, না বাবা, আজ তোমার বউ অনেক কষ্ট করেছে, আমি বানিয়ে দিচ্ছি। কৃতিকা হাসলো, থ্যাংক ইউ মা। আদিত্য চা খেয়ে বলল, মা, তোমার মতো কেউ নেই। সরলা দেবী মৃদু হেসে বললেন, কখনো ভাবিনি তোমার হাসির জন্য আমাকে নিজেকেই ভুলে যেতে হবে। ধীরে ধীরে বাড়ির সবকিছু কৃতিকার ইচ্ছে মতো চলতে লাগলো। কোন পর্দা লাগবে, কি রান্না হবে, কেমন সাজসজ্জা, সব তার সিদ্ধান্ত। সরলা দেবী শুধু মাথা নাড়তেন। ছেলের মনে হতো মা খুশি, বৌমার ওপর গর্বিত। কিন্তু সে জানতো না, মায়ের মনে নীরবে এক ক্ষত তৈরি হচ্ছে, যা প্রতিদিন আরো গভীর হচ্ছে। 3 সপ্তাহ কেটে গেছে। লখনৌয়ের সেই সকাল সন্ধ্যা এখন সরলা দেবীর কাছে বোঝা হয়ে উঠেছে। আগে যে মা বলে হাসতো, এখন সেই কণ্ঠে বিরক্তি। মা, এটা করে দিন, ওটা সামলে নিন, আর হ্যাঁ, দেরি করবেন না। একদিন দুপুরে কৃতিকা বেরোতে যাচ্ছিল। খোলা চুল, মুখে নতুন আভা। সরলা দেবী দেখে চমকে উঠলেন, মা, তোমার চুল তো এত সুন্দর ছিল, কাটলে কেন? কৃতিকা ঠাট্টার সুরে বলল, মা, এটা 21 শতাব্দী, এখন চুল দিয়ে সংস্কার মাপা হয় না, আর পরের বার চুল কাটলে আপনাকে জিজ্ঞেস করেই আসবো, মজা করছি। পাশে বসা তার বান্ধবী হেসে বলল, কৃতিকা, তুই তো দারুণ করেছিস, এবার শাশুড়িকে ফ্যাশন শেখা। কৃতিকা বলল, মা, 1 কাপ চা বানিয়ে দিন তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। সরলা দেবী কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে রইলেন, তারপর কোনো কথা না বলে রান্নাঘরের দিকে চলে গেলেন। তার হাত কাঁপছিল, কিন্তু চোখ দুটো শুকনো ছিল, যেন অশ্রুগুলো হার মেনে নিয়েছে। রাতে আদিত্য অফিস থেকে ফিরল। কৃতিকা পুরো প্রস্তুত, নীল শাড়ি, হাই হিল আর নতুন হেয়ার কাট। কোথায় আদিত্য? আমাদের রিনার জন্মদিনের পার্টিতে যেতে হবে, তাড়াতাড়ি চলো। আদিত্য জুতো পরতে পরতে বলল, তোমার স্যান্ডেল কোথায়? কৃতিকা ঠোঁট বাঁকিয়ে বলল, সেটাই তো সমস্যা, আমার স্যান্ডেলে কাদা লেগেছে। এখন বলো, শাড়ি সামলাবো না স্যান্ডেল ধোবো? তারপর উচ্চস্বরে ডাকলো, মা, একটা কাজ করে দেবেন? সরলা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, হাতে তখনও ময়দা লেগে। কি হয়েছে মা?
কিছু না মা। কৃতিকা অনাগ্রহ ভরে বলল, স্যান্ডেলে একটু কাদা লেগেছে, একটা কাপড় দিয়ে মুছে দিন না, দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আপনার আঁচল দিয়েই মুছে দিন না, আপনার থেকে ভালো আর কে করবে। শব্দগুলো যেন হৃদয়ে ধারালো আঘাত করল। সরলা দেবী ঝুঁকে নিজের আঁচল দিয়ে বৌমার স্যান্ডেল মুছতে লাগলেন, সেই আঁচল যেটা দিয়ে তিনি একসময় নিজের ছেলের কপাল মুছেছিলেন। কৃতিকা হেসে বলল, থ্যাংক ইউ মা, আপনি তো সত্যিই ভাগ্যবতী, সবকিছু আপনার ভরসাতেই তো চলে। সরলা দেবী শান্ত গলায় বললেন, মা, কোনোদিনও সময়কেও মুছতে শেখাবে। কখনো কখনো ময়লা শুধু জুতোয় লাগে না, সম্পর্কেও লাগে। কৃতিকা শুনলই না, সে আর আদিত্য বেরিয়ে গেল পার্টিতে। রাত গভীর হয়ে এলো, সরলা দেবী তখনও জেগে। বাইরে গলিতে নিস্তব্ধতা, আর ভেতরে সেই রান্নাঘর যেখানে একসময় হাসির শব্দ ভেসে আসতো, এখন শুধু গ্যাসের হালকা শব্দ। নিজের ঘরে গিয়ে ডায়েরি খুলে লিখলেন, আজ প্রথমবার মনে হলো হয়তো মা হওয়াই সবচেয়ে সহজ নয়, সবচেয়ে কঠিন সম্পর্ক। কারণ এখানে কষ্টও পাওয়া যায়, কিন্তু অভিযোগ করার অধিকার থাকে না। ডায়েরি বন্ধ করে জানালার বাইরে তাকালেন। এক পথকুকুর ডাকছিল, আকাশ থেকে হালকা বৃষ্টির ফোঁটা পড়ছিল। তিনি নিজেকেই বললেন, হয়তো ভগবানও কাঁদছেন, কারণ তিনি মাকে এত বড় হৃদয় দিয়েছেন। কিন্তু পৃথিবী তাকে বুঝতে পারেনি। পরদিন সকালে আদিত্য তাড়াতাড়ি অফিসে চলে গেল। কৃতিকা এখন বাড়ির রানী। সে যেন কাজের লোকের মতো আদেশ দিতে শুরু করলো। মা, মেঝেটা পরিষ্কার করুন, অতিথি আসবে। মা, পরোটা গোল হয়নি। মা, চায়ে এত চিনি কেন। প্রতিটি শব্দ এখন হুকুম। এক দুপুরে নীলিমা দেবী আবার এলেন। তিনি দেখলেন সরলা দেবী কাপড় ইস্ত্রি করছেন, তার পাশে কৃতিকা মোবাইলে হেসে চলেছে। নীলিমা দেবী বললেন, বৌদি, এবার থামুন, আপনি মা, কাজের লোক নন। কখনো কখনো চুপ থাকাটাও পাপ হয়। সরলা দেবী মৃদু হেসে বললেন, আমি যদি কথা বলি সংসার ভেঙে যাবে, আর যদি চুপ থাকি শুধু আমিই ভাঙব। নীলিমার চোখ ভিজে উঠল, কিছু না বলে চলে গেলেন। রাতে আদিত্য আর কৃতিকা পার্টি থেকে ফিরল। কৃতিকা বলল, মা, আজ বাইরে খেয়ে নিয়েছি, দিনের বাকি খাবারটা আপনি খেয়ে নিন। আর হ্যাঁ, কাল আমার বান্ধবী আসবে, কাপড়গুলো ইস্ত্রি করে রাখবেন। এরপর সরলা দেবী রান্নাঘরের আলো নিভিয়ে ধীরে ধীরে নিজের ঘরে গেলেন। কয়েকদিন কেটে গেল, লখনৌয়ের সেই উজ্জ্বলতা আর সরলা দেবীর চোখে নেই। বাড়িতে কৃতিকার মা আসবে। কৃতিকা উৎসাহে ফেটে পড়ছে। পুরো বাড়ি পরিষ্কার হলো, পর্দা বদলানো হলো, কুশন কভার বদলানো হলো। শুধু একটা জায়গা বাদ, সরলা দেবীর ঘর। কৃতিকা দরজার দিকে তাকিয়ে ধীরে বলল, মা, একটু শুনবেন। সরলা দেবী চুপচাপ এলেন। কৃতিকা বলল, মা আসছে তো, বাড়িটা একটু ঠিকঠাক লাগা উচিত না? আপনি আপনার জিনিসপত্র স্টোর রুমে সরিয়ে নিন, কয়েকদিনের ব্যাপার। সরলা দেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। মা, স্টোর রুমে তো পুরনো জঞ্জাল আর বালতি রাখা আছে। কৃতিকা বলল, তাতে কি হয়েছে, পরিষ্কার করিয়ে দেব। গেস্ট রুমে মা থাকবে, আপনার অসুবিধা হবে। আপনার জন্য স্টোর রুমই ভালো। সরলা দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে মা, যেমন তোমার ভালো লাগে। সন্ধ্যায় কৃতিকার মা এলেন। যেন রানীর মতো তার অভ্যর্থনা হলো। কৃতিকা পায়ে হাত দিয়ে প্রণাম করলো। মা, এখন এই বাড়ি আপনার। তিনি হেসে বললেন, বাহ, তুই তো এই বাড়ির প্রাণ। তোর শাশুড়ি কোথায়? সরলা দেবী দরজার পাশে দাঁড়িয়েছিলেন। কৃতিকা বলল, ওই যে মা, খুব সংস্কারী, কিন্তু একটু পুরনো ধ্যান ধারণার মানুষ। কৃতিকার মা ঠান্ডা দৃষ্টিতে তাকালেন। নমস্কার বেয়ান, আপনাকে দেখে তো মনে হয় না ছেলে এত দূর এগিয়েছে। আচ্ছা, রান্না আপনিই করেন? সরলা দেবী মাথা নাড়লেন। হ্যাঁ, আপাতত আমিই করি। কৃতিকার মা সীমা দেবী বললেন, ও, তাই বুঝি কৃতিকা এত শুকিয়ে গেছে? ঘরে হো হো করে হাসির শব্দ উঠল। সরলা দেবীর ঠোঁট কাঁপল, তবু তিনি শুধু বললেন, আমি খাবার তৈরি করে দিচ্ছি। রাতে রান্নাঘরে তিনি একা হাতে সব রান্না করলেন, পনির, পোলাও, রায়তা, হালুয়া। বাইরে সীমা দেবী আর কৃতিকার হাসির শব্দ ভেসে আসছিল। আদিত্য ঘরে ল্যাপটপে কাজ করছিল। খাবার তৈরি হলো, সবাই বসলো। কৃতিকা বলল, মা, এই রায়তাটা আমি বানিয়েছি। কৃতিকার মা চেখে বললেন, বাহ, খুব ভালো হয়েছে। এটা আপনি পারেন না, তাই না? সরলা দেবী শান্ত গলায় বললেন, পারি, তবে আজ আমি বানাইনি।
সীমা দেবী তাচ্ছিল্য করে বললেন, আরে বৌমাকেও তো শিখতে দিন, আপনি তো সব নিজেই করে ফেলেন। সেই রাতটা সরলা দেবীর কাছে খুব দীর্ঘ ছিল। স্টোর রুমে ঢুকে দেখলেন ছাদ থেকে মাকড়সার জাল ঝুলছে, পুরনো বাক্স, ভাঙা চেয়ার, এক কোণে একটি পুরনো খাটিয়া। ধীরে ধীরে তিনি নিজের ছোট বিছানা পেতে নিলেন, বালিশের নিচে পুরনো ডায়েরি রেখে দিলেন। এখন সেই ডায়েরি তার একমাত্র সঙ্গী। তিনি লিখলেন, আজ বুঝলাম, বাড়ি শুধু সেই জায়গা নয় যেখানে নিজের ছেলে থাকে, বাড়ি সেই জায়গা যেখানে সম্মানও থাকে। আমার বাড়ি আজ আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। পরদিন সকালে সীমাদেবী রান্নাঘরে ঢুকে বললেন, বেয়ান একটু খেয়াল রাখবেন, আপনার জন্য পুরো বাড়িতে তেলের গন্ধ ছড়ায়, কৃতিকার বমি আসে। কৃতিকা হেসে বলল, মা থাকতে দিন, এখন এরা কিছুই বোঝে না। সেই দিনও নীলিমা কাকিমা এসেছিলেন। তিনি দেখলেন সরলা দেবী স্টোর রুম থেকে বেরিয়ে আসছেন। তার চোখ ভিজে উঠল। বৌদি, আপনি এখানে এই অবস্থায়? সরলা দেবী শান্ত গলায় বললেন, এখন এটাই আমার ঘর। নীলিমা দেবী মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সরলা দেবী বললেন, বৌমা বলছে গেস্ট রুমে থাকলে তার মায়ের অ্যালার্জি হয়ে যাবে। তৃতীয় দিনেই সরলা দেবীর শরীর খারাপ হয়ে গেল। লাগাতার কাশি, হালকা জ্বর আর কাঁপা কাঁপা গলা। কৃতিকা বলল, মা কাশতে কাশতে রান্নাঘরে যাবেন না, না হলে অতিথিদের ইনফেকশন হয়ে যাবে। সীমা দেবী যোগ করল, হ্যাঁ আপনার তো এখন বয়স হয়েছে, বিশ্রাম নিন। ঠিক, হ্যাঁ আপনার তো এখন বয়স হয়েছে, বিশ্রাম নিন, স্টোরেই থাকুন, আমি আমার মেয়েকে দিয়ে সব কাজ করিয়ে নেব। সরলা দেবী ফিরে তাকালেন, শান্ত অথচ তীক্ষ্ণ চোখে বললেন, মেয়েকে দিয়ে কাজ করাবে না তার মানবিকতাকে? সীমা দেবী হেসে বললেন, আরে আপনাকে তো এখনো দর্শন শেখানোর অভ্যাস যায়নি। সেই মুহূর্তে সরলা দেবীর ভেতরে যেন কিছু ভেঙে গেল। তিনি চুপচাপ ঘরে গিয়ে ডায়েরি খুললেন আর লিখলেন, শরীর ক্লান্ত হলে ঘুমিয়ে পড়ে, কিন্তু আত্মা ক্লান্ত হয়ে গেলে বেঁচে থাকাই কঠিন হয়ে যায়। সন্ধ্যায় আদিত্য ফিরে এলো। দেখলো মা স্টোর রুমের বাইরে বসে আছেন, মুখ ফ্যাকাশে, চোখে ক্লান্তি। মা, আপনি এখানে কেন বসে আছেন? তিনি মৃদু হেসে বললেন, একটু হাওয়া খেতে এসেছি বাবা। কৃতিকা তৎক্ষণাৎ বলল, আরে আদিত্য, আমি তো মাকে বিশ্রাম নিতে বলেছিলাম, তিনি আবার বাইরে কেন এলেন? আদিত্য কিছু বলল না। মায়ের কপালে হাত রাখলো। হালকা জ্বর। মা, ওষুধ খেয়েছো? তিনি ধীরে বললেন, না বাবা, কাউকে বিরক্ত করতে চাইনি। আদিত্য চুপ করে রইল। তার মনে প্রথমবারের মতো একটা ধাক্কা লাগলো। সত্যিই কি বাড়িতে কিছু ভুল হচ্ছে? রাতে আদিত্য ঘুমিয়ে পড়ার পর স্টোর রুমে নেমে এলো নিস্তব্ধতা। একদিকে বৌমার হাসি খুশি ঘর, অন্যদিকে মায়ের নিঃসঙ্গতা। শুধু একটা প্রদীপ জ্বলছিল, যেন নিভে যেতে চায়, তবু এখনো সামান্য আলো বাকি আছে। সকালের রোদ লখনৌয়ের আলীগঞ্জের গলিতে নেমে এলো, কিন্তু শুক্লা নিবাসের অন্ধকার ছেয়ে রইল। সে অন্ধকার যা আলো থাকলেও মানুষের মনে বাসা বাঁধে। কৃতিকা এখন পুরোপুরি বাড়ির রানী। সীমা দেবী মেয়ের রাজত্বে গর্বিত। আর সরলা দেবী, তিনি যেন রান্নাঘরের দেয়ালের মাঝে এক ছায়া। সেদিন দুপুরে ল্যান্ডলাইনের ঘন্টা বেজে উঠল। সরলা দেবী ক্লান্ত হাতে ফোন তুললেন। হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো, সরলা, আমি বিজয় বলছি, কেমন আছো? কণ্ঠস্বর শুনতেই তার চোখ ভিজে গেল। আপনি আমাকে মনে করেছেন? বিজয়বাবু বললেন, এ কি বলছো? আমি তো রোজই মনে করি। এখন আর একা থাকতে ভালো লাগে না, ভাবছি কালে চলে আসি। সরলা দেবীর ঠোঁটে হালকা হাসি ফুটল। আপনি চলে আসুন, আমি প্রস্তুত থাকব। ফোন রাখতেই দরজার ঘন্টা বেজে উঠল। সামনে দাঁড়িয়ে কৃতিকা, হাতে ভারী শপিং ব্যাগ, মুখে বিজয়ীর হাসি। মা, দরজা খুলতে এত দেরি হলো কেন? আমার আলমারি দেখছিলেন নাকি? সরলা দেবী হতভম্ব হয়ে গেলেন। না মা, আমি তো শুধু। কৃতিকা হেসে বলল, আরে মজা করলাম মা। এরপর কিছুদিন কেটে গেল। একদিন হঠাৎ বিজয়বাবু বাড়িতে এলেন। তারপর বিজয়বাবু সোজা রান্নাঘরের দিকে গেলেন। আর সেখানে যা দেখলেন তা এক পিতার হৃদয়কে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সরলা দেবী সেই গরম উনুনের পাশে বসে আছেন। তার মুখ লাল, হাতে পোড়ার দাগ, আর চোখে ঘুমের চেয়ে অনেক বেশি ক্লান্তি। বিজয়বাবুর চোখ ভিজে উঠল। সরলা, এই কি অবস্থা তোমার? সীমা দেবী বাইরে এসে বললেন,
আরে বিআই মশাই, আপনি কখন এলেন? আপনার স্ত্রী তো কাজ করতে খুবই পছন্দ করেন। বিজয় ঘুরে দাঁড়িয়ে বললেন, পছন্দ নয়, ওর কাছে ওটা বাধ্যবাধকতা হয়ে গেছে। আর এই বাধ্যবাধকতা আপনি আর আপনার মেয়ে মিলেই দিয়েছেন। বাড়িতে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। আদিত্য বাইরে এসে বলল, বাবা, আপনি হঠাৎ? বিজয় থামিয়ে দিলেন, হঠাৎ নয়, ঠিক সময়ে এসেছি। এখন সময় হয়েছে দেখার, আর আমার মায়ের মতো এই স্ত্রী এই বাড়িতে মা নাকি শুধু এক কাজের লোক। কৃতিকা অপ্রস্তুত হয়ে বলল, বাবা, আপনি ভুল বুঝছেন। বিজয় কঠোর স্বরে বললেন, ভুল আমি তখনই বুঝতাম যদি নিজের চোখে এসব না দেখতাম। ঠিক তখনই আদিত্য বলে উঠল, মা, তাড়াতাড়ি সিঙ্গারা নিয়ে আসো, অতিথিরা বসে আছে। এই কথাটা শোনা মাত্র বিজয়বাবুর মুখ লাল হয়ে উঠল। তিনি সজোরে এক চড় মারলেন আদিত্যর গালে। নির্লজ্জ, তুই নিজের মাকে রান্নাঘরের কাজের লোক ভাবিস? পুরো বাড়ি থমকে গেল। বিজয়বাবুর কণ্ঠ গর্জে উঠল, এই সেই হাত যেখান থেকে তুই প্রথম গ্রাস খেয়েছিলি, আর আজ তুই সেই হাত দিয়েই বাসন আনতে বলছিস। লজ্জা করে না? আদিত্যের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। বাবা, আমার ভুল হয়ে গেছে। বিজয়বাবু বললেন, এটা ভুল নয়, পাপ। আর এই পাপের শাস্তি হলো, এখন আমরা দুজন তোমার এই প্রাসাদের মতো বাড়ি ছেড়ে চলে যাব। কারণ এখানে আর হৃদয় নেই, শুধু অহংকার বাস করে। তিনি সরলা দেবীর কাঁপতে থাকা হাত শক্ত করে ধরলেন। চলো সরলা, এই বাড়িতে তোমার আর কেউ নেই। সীমা দেবী বললেন, আরে বিআই মশাই, একটু ভাবুন তো, বৌমার সামনে স্ত্রীকে এভাবে জড়িয়ে ধরছেন। বিজয়বাবু দৃঢ় স্বরে বললেন, স্ত্রী নয়, এই সেই নারী যিনি আমার জীবনকে সম্মান দিয়েছেন, যিনি আমার সন্তানকে জন্ম দিয়েছেন, আর সেই সন্তানের কাছ থেকেই অপমান পেয়েছেন। তারপর তিনি ধীরে বললেন, সীমা দেবী, আপনারা সম্পর্ককে সিন্ধুকের মতো রাখেন, যেখানে ভালোবাসা নয়, শুধু স্বার্থবন্দী থাকে। মনে রাখবেন, উপরে যে আছেন তিনি সব দেখেন। তারা দুজন বেরিয়ে গেলেন। দরজার আড়ালে কৃতিকার চোখ ভিজে উঠেছে। সীমা দেবী খাবড়ে বললেন, কৃতিকা, কিছু বলো। কৃতিকা হাউমাউ করে কেঁদে উঠল। মা, তুমি আমাকে শিখিয়েছিলে কৌশল করতে, কিন্তু শেখাওনি যে মায়ের আশীর্বাদ ছাড়া ঘর টেকে না। সে দৌড়ে দরজার দিকে গেল। মা, থামুন, আমি ভুল করেছি। সরলা দেবী ফিরে তাকিয়ে শুধু বললেন, বৌমা, শেখা বন্ধ করো না। যে অন্যকে নিচে দেখায় সে একদিন নিজেই মাটিতে পড়ে যায়। তারা ধীরে ধীরে চলে গেলেন। বাড়িতে প্রথমবার এমন নীরবতা নেমে এলো, যা কোনো চিৎকারের থেকেও বেশি ভয়ঙ্কর। রায়বেরেলির সেই গ্রাম, যেখানে সরলা দেবী আর বিজয় শুক্লার ছোট্ট বাড়ি ছিল, আবার প্রাণ ফিরে পেয়েছে। লখনৌ ছাড়ার পর কয়েক মাস কেটে গেছে। তাদের মুখে আর কোনো ভাঁজ নেই, কোনো অভিযোগ নেই, শুধু শান্তি। প্রতিদিন ভোরে সূর্যের প্রথম আলো তাদের খেতে নেমে আসে। সরলা দেবী সেই মাটিতে নিজের হাতে চারা রোপণ করেন, কখনো সরিষা, কখনো ঢেঁড়স, কখনো টমেটো। এই চাষ তার কাছে শুধু রোজগার নয়, বরং জীবনের সম্মান। তিনি আর বিজয় একসঙ্গে মাঠে কাজ করেন। গ্রামের মহিলারাও আসে। তারা বলে, মাসিমা, আমরাও আপনার কাছ থেকে শিখব, শহরের মতো ভুল যেন না করি। সরলা দেবী মৃদু হেসে বলেন, এই ক্ষেত শেখায় ফল দিতে হলে ঝুঁকতে হয়, আর যে ঝুঁকে থাকে সে কখনো ছোট হয় না। এদিকে লখনৌয়ে কৃতিকার বাড়ি আর আগের মতো নেই। চারিদিকে শুধু মায়ের স্মৃতি। এক সন্ধ্যায় কৃতিকা মন্দিরে বসেছিল। পাশে এক বৃদ্ধা ফুল বিক্রি করছিলেন। তার হাতে ফোসকা, কিন্তু মুখে তৃপ্তি। কৃতিকা জিজ্ঞেস করলো, মাসিমা, এই বয়সেও এত কাজ করেন কেন? বৃদ্ধা বললেন, মা, কাজ করলে পেট ভরে। ছেলের বাড়িতে সম্মান পাইনি, তাই এখন ফুলে ভগবানকে খুঁজি। এই কথাগুলো যেন তীরের মতো কৃতিকার হৃদয়ে বিঁধল। তার মান সম্মানই শাশুড়ির কথা মনে পড়ল, যিনি অপমান সয়েও কখনো অভিশাপ দেননি। কিছুদিন পর সীমা দেবীর ফোন এলো। তিনি বললেন, কৃতিকা, বৌমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এটা শুনে কৃতিকা স্তব্ধ হয়ে গেল। সেই মুহূর্ত তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে কাঁদতে কাঁদতে বলল, মা, এখন বুঝলাম, শাশুড়ি হোক বা নিজের মা,
তার হৃদয় ভাঙলে পুরো প্রজন্ম ভেঙে যায়। সে তৎক্ষণাৎ রায়বেরিলির উদ্দেশ্যে রওনা দিল। বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। প্রতিটি গাছ, প্রতিটি ক্ষেত তাকে তার ভুলের কথা মনে করিয়ে দিচ্ছিল। গ্রামে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে। হালকা হাওয়া বইছে। মাঠ থেকে শ্রমিকরা ফিরছে। দূরে সে দেখল সরলা দেবী হাঁটু গেড়ে বসে গাছে জল দিচ্ছেন। অস্তগামী সূর্যের আলোয় তার মুখ উজ্জ্বল। কৃতিকা দৌড়ে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। মা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে খুব কষ্ট দিয়েছি। এখন বুঝেছি যে মা ঝুঁকে থাকেন, তিনি হারেন না, ঘর বাঁচান। সরলা দেবী তার মাথায় হাত রাখলেন। মা, মাটির মতো হয়ে যাও। কৃতিকা ফুপিয়ে কেঁদে উঠল। বিজয়বাবু দূর থেকে এসে বললেন, বৌমা, যদি সত্যি অনুতাপ থাকে তবে এসো, এই মাটিকে সেচতে আমাদের সাহায্য করো। কৃতিকা চোখের জল মুছে শাড়ির আঁচল গুজে নিল। এক মুহূর্ত না ভেবে মাটিতে হাত দিল। তার তালুতে ছিল ভেজা মাটি আর হৃদয়ে গভীর শান্তি। সে বলল, এখন আমি এখানেই থাকবো মা। পরের দিন সকালে গ্রামের মহিলারা দেখতে এলো। আরে, এ তো সেই শহরের বউ না? এ এখন মাটিতে কাজ করছে। সরলা দেবী মৃদু হেসে বললেন, হ্যাঁ বোনেরা, এখনো বুঝেছে সম্মান আর সুখ সেখানেই জন্মায় যেখানে পরিশ্রম আর ভালোবাসা একসঙ্গে বোনা হয়। সেদিনটা গ্রামে এক উদাহরণ হয়ে গেল। লোকজন বলতে লাগলো, বিজয়বাবুর ক্ষেত এখন শুধু শস্য ফলায় না, সম্পর্ক অঙ্কুরিত করে। সূর্য অস্ত যাচ্ছিল। সরলা দেবী আর কৃতিকা ক্ষেতে দাঁড়িয়ে আছে। তাদের হাতে মাটি লেগে আছে, মুখে হাসি। কৃতিকা বলল, মা, আজ যে চারা লাগালাম এর নাম কি রাখবো? সরলা দেবী বললেন, একে বিশ্বাস বলি। কারণ ভাঙা সম্পর্ক আবার গড়ে তোলা সহজ নয়, কিন্তু যখন গড়ে ওঠে তার ফল খুব মিষ্টি হয়। আকাশ ধীরে ধীরে সোনালি হয়ে উঠল। দূর থেকে বাচ্চারা দৌড়ে এসে বলল, আপনি যে সবজি লাগিয়েছিলেন তাতে ফুল এসেছে। সরলা দেবী হাসলেন। হ্যাঁ বাবা, কারণ এবার আমরা শুধু বীজ নয়, ভালোবাসাও বুনেছিলাম। 6 মাস কেটে গেছে। রায়বেরেলির সেই ছোট্ট গ্রাম এখন এক আলাদা পরিচয় পেয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ বলে, চলো সরলা দেবীর খেতে যাই। সেখানে শুধু সবজি নয়, সত্য জন্মায়। ক্ষেতটা এখন পুরো গ্রামের হৃদয়ের মতো হয়ে গেছে। প্রতিদিন ভোরের প্রথম রোদ সবার আগে সেখানেই পড়ে। সরলা দেবী 2 হাত মাটিতে ডুবিয়ে দেন। মুখে শান্ত হাসি, চোখে অটল বিশ্বাস। এখন কৃতিকাও একই কাজ করে। শাড়ির আঁচল কোমরে গুজে, কপালে ঘামের ফোঁটা, হাতে মাটি, কিন্তু মনে শান্তি। কেউ কেউ বলতো, শহরের মেয়ে হয়ে খেতে কাজ করছো? কৃতিকা হেসে বলতো, দিদি, শহরে আমি সম্মান হারিয়েছিলাম, এখন গ্রামের মাটিতে তা ফিরে পাচ্ছি। গ্রামের বাচ্চাদের কাছে এই ক্ষেত এখন খেলাধুলোর মাঠ। সরলা দেবী তাদের শেখাতেন, দেখো বাবা, গাছ যখন ছোট থাকে তখন তাকে ঝুঁকতে হয়, তবেই সে বড় হয়। সম্পর্কও তেমনই, আমরা একটু ঝুঁকলেই সম্পর্ক বেঁচে থাকে। যে মহিলারা আগে নিজেদের মধ্যে ঝগড়া করত, এখন তারাই একসঙ্গে কাজ করে। কেউ কাঁদলে সরলা দেবী বলতেন, কেঁদো না মা, মাটিতে যদি অশ্রু পড়ে একদিন ফসল আরো মিষ্টি হবে। একদিন বাসস্ট্যান্ডে একজন নামলো, পরনে সাদা কুর্তা, হাতে ছোট ব্যাগ আর চোখে অনুতাপ। সে আর কেউ নয়, আদিত্য। গ্রামবাসীরা বলল, আরে, এ তো বিজয়বাবুর ছেলে। আদিত্য সোজা খেতে গেল। সেখানে তার মা আর স্ত্রী একসঙ্গে কাজ করছে। দুজনেই তাকালো। আদিত্য হাঁটু গেড়ে বসে পড়ল। তার কণ্ঠ ভারী হয়ে গেছে। মা, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? সরলা দেবী মৃদু হেসে বললেন, মা কখনো রাগ করে না বাবা, শুধু চায় ছেলে যেন ভুল থেকে ফিরে আসে। আদিত্য কৃতিকার দিকে তাকালো। তোমার জন্য আমি গর্বিত। তুমি আমাকে শিখিয়েছ যে বাড়িতে মা ঝুঁকে থাকে সেখানে ছেলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। কৃতিকার চোখে জল চলে এলো। মা, এখন আমি শুধু আপনার বউ নয়, আপনার ক্ষেতের মেয়ে। সেদিন সন্ধ্যায় গ্রামে ছোট্ট উৎসব হলো। ক্ষেতের ধারে প্রদীপ জ্বালানো হলো। প্রতিটি প্রদীপ যেন এক নতুন সম্পর্কের আলো হয়ে জ্বলজ্বল করছে। বাচ্চারা দৌড়ে বলল, দেখো, এই ক্ষেতে সরিষার ফুল ফুটেছে। দূরে দাঁড়িয়ে বিজয় শুক্লা বললেন, হ্যাঁ বাবা, এগুলো শুধু সরিষা নয়, সম্মানের ফুল। রাত নামলো আকাশে তারা ছড়িয়ে। সরলা দেবী জানালার পাশে বসে পুরনো ডায়েরি খুলে লিখলেন,
আজ আমার ফসল প্রস্তুত। মাটি আমাকে শিখিয়েছে সম্মান আর ভালোবাসা সেচলে ফসল হিসেবে শান্তি মেলে। মা শুধু একটি সম্পর্ক নয়, একটি বীজ যা প্রতিটি ঘরে অঙ্কুরিত হতে পারে। পরের সকাল, সরলা দেবী, কৃতিকা আর আদিত্য ক্ষেতের আলের ওপর দাঁড়িয়ে। কৃতিকা হেসে বলল, মা, মনে হচ্ছে এবছর সরিষার ফলন খুব ভালো হবে। সরলা দেবী বললেন, হ্যাঁ মা, কারণ এবার মাটিতে শুধু পরিশ্রম নয়, আশীর্বাদও মিশেছে। এখন আর সেই ক্ষেত কোনো বোর্ড বা প্রতিষ্ঠানের নামে পরিচিত নয়। গ্রামবাসীরা শুধু বলে, যেখানে সরলা দেবীর মতো মানুষ মাটি দেয়, সেখানে প্রতিটি গাছ আশীর্বাদ হয়ে ওঠে। শীতের এক শান্ত সকাল, রায়বেরেলির গ্রাম কুয়াশায় মোড়া। হালকা ঠান্ডা হাওয়া, গোবর মাটির গন্ধ, গ্রামের আসল সুবাস। আজ সরলা দেবীর ক্ষেতে বিশেষ কিছু ছিল। গ্রামের মানুষ, বাচ্চা, নারী সবাই জড়ো হয়েছে। ক্ষেতের আলের ওপর লাল কাপড় পাতা, মাঝখানে একটি মাটির প্রদীপ জ্বলছে, যা সরলা দেবী আর কৃতিকা একসঙ্গে জ্বালিয়েছেন। বিজয়বাবু বললেন, আজ এই ক্ষেতের ফসল নয়, আমাদের চিন্তাধারা পেকেছে। সবাই হেসে উঠল। সরলা দেবী মৃদু হেসে বললেন, আজ আমরা শুধু শস্য নয়, সম্পর্কও বিলাবো। কৃতিকা এগিয়ে এসে গ্রামের মহিলাদের দিকে তাকালো। অনেক মুখ ক্লান্ত, অনেক চোখ জলে নিভে গেছে। সে বলল, আমরা সবাই একই ভুল করেছি। কখনো শাশুড়িকে শত্রু ভেবেছি, কখনো বৌমাকে প্রতিদ্বন্দ্বী। অথচ আমরা সবাই একই মাটির দুই বীজ। যদি একটায় রোদ পড়ে আর অন্যটায় না পড়ে, তবে ফসল কখনো হবে না। গ্রামে নিস্তব্ধতা নেমে এলো। প্রতিটি নারী সেই মাটির দিকে তাকালো, যেটার ওপর তারা প্রতিদিন হাঁটে। কিন্তু আজ মনে হলো মাটি যেন তাদের কথা শুনছে। সরলা দেবী শাড়ির আঁচল মাথায় তুলে বললেন, আমি ঝুঁকে থাকতে বেছে নিয়েছিলাম, কারণ জানতাম মায়ের কণ্ঠ ভেঙে গেলে ছেলের সংস্কারও ভেঙে যায়। মা হারেন না বাবা, তিনি শুধু সন্তানদের জিততে দেন। কৃতিকা এগিয়ে এসে মায়ের পায়ে হাত ছুঁল। সরলা দেবী তাকে বুকে জড়িয়ে নিলেন। দুটি প্রজন্ম, দুটি নারী, যারা আর শাশুড়ি বৌমা নয়, শুধু দুই মানুষ, যাদের মধ্যে এখন শুধুই সম্মানের সম্পর্ক। বন্ধুরা, আসল কথা হলো, মা হলেন ঘরের ভিত্তি আর বৌমা তার দেয়াল। যদি দুজন একে অপরের সহায় হয়, তবে কোনো ঝড়ই সেই ঘর ভাঙতে পারে না। বন্ধুরা, যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব। ধন্যবাদ।